আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক কাস্তিব ইবনে হক জয়। আজকে তোমাদের সাথে আছি। আমাদের আজকের যেই ফার্মাকোলজির যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভস, এবং শুধুমাত্র হরমোনাল কন্ট্রাসেপটিভস না, তার সাথে আছে HRT হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এবং সাথে আছে ড্রাগস অ্যাক্টিং অন দ্য ইউটেরাস। সো আমরা এই সবগুলো বিষয় নিয়ে খুবই ডিটেলস আলোচনা করব, এবং যেহেতু তিনটা টপিক, দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আমরা ট্রাই করব যতটুকু প্রিসাইজ টাইমে আমরা টাইমটাকে ইউটিলাইজ করে বেস্ট আউটকাম দিতে পারি। এবং যেহেতু ক্লাসটা রেকর্ডেড, দ্যাট ইজ দ্য রিজন হোয়াই যদি রেকর্ডেড ক্লাস করার পর ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, তাইলে আমাদের কমেন্ট সেকশনে তোমরা লিখে দিতে পারো। সো আজকের এই ক্লাসটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করছি। নাম্বার 1 সেগমেন্ট হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ, নাম্বার 2 সেগমেন্ট হচ্ছে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এবং নাম্বার 3 হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন ইউটেরাস। তো এই তিনটা টপিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভস। পরীক্ষাতে এবং অসপিতে একটা স্টেশনে থাকবে তোমাদের, যেখানে হরমোনাল কন্ট্রাসেপটিভের কয়েকটা পিল দেখিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, রাইট ডাউন ইটস কম্পোজিশন, ইন্ডিকেশনস, কন্ট্রাইন্ডিকেশনস, মেকানিজম অ্যান্ড অলসো অ্যাডভার্স ইফেক্টস। এই 5-6টা যে কোশ্চেন করলাম, এই 5-6টা কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন করার স্কোপ নাই। এই 5-6টা কোশ্চেন এর অ্যান্সার যদি তুমি প্রপারলি দিতে পারো টিচারকে, তাহলেই তুমি বেসিক্যালি পাস করে যাবা। আর এই 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে যদি তুমি হেজিটেশন ফিল করো কিংবা যদি তুমি দিতে ব্যর্থ হও, তাহলে কিন্তু প্রবলেম। এবং এটা এমন একটা টপিক, এই হরমোনাল কন্ট্রাসেপটিভের কথা বলতেছি, এমন একটা টপিক যেই টপিকটা তোমার অস্পির জন্য গুরুত্বপূর্ণ, শুধুমাত্র অস্পির জন্য না। অস্পিতে একটা স্পেসিমেনই থাকে, অ্যাজ আই অলরেডি মেনশন আর্লিয়ার, যেখানে তোমার একটা পিল দেওয়া থাকবে বা হচ্ছে একটা স্ট্রিপ অফ ওসিপি দেওয়া থাকবে, এবং তোমাকে জিজ্ঞেস করবে যে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, রাইট ডাউন ইটস ইন্ডিকেশনস, কন্ট্রা ইন্ডিকেশনস, অ্যাডভার্স ইফেক্টস, রাইট ডাউন ইটস মেকানিজম, রাইট ডাউন দ্য প্রসিজিওর অফ ইটস টেকিং। সো তুমি এই কয়েকটা কোশ্চেনের মধ্যে অস্পিতে একটা স্টেশন থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এটা ভাইভার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভাইভার দেখবা যে অনেক কলেজে কার্ড কোশ্চেনই আছে এই ওসিপি নিয়ে। এবং তৃতীয়ত যেটা, সেটি হচ্ছে এটা তোমার রিটেনের একটা পেইড কোশ্চেন। যদি তুমি ডিইউ বোর্ড থেকে বিলং করো, তাহলে দেখবা ডিইউ 2020, 2021, 2022, 2023, 2024, 2025 যতগুলো সাল আছে, বিগত লাস্ট 5 ইয়ার্সের মধ্যে এই টপিকটা দিয়ে কোশ্চেন টাচ করছে। সো ইউ হ্যাভ টু লার্ন ইট ভেরি ভেরি প্রপারলি। তো তোমাকে এটা একদম থরলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। আর পরবর্তী যে 2 নম্বর এবং 3 নম্বর যে টপিকটি রয়েছে, লাইক HRT হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি এবং ড্রাগস অ্যাক্টিং অন ইউটেরাস, এই বাকি যে 2টা টপিক আছে, এই বাকি 2টা টপিক থেকে কিন্তু সেরকমের কোশ্চেন আসে না। রিটেনে বলো বা ভাইভাতে বলো, বা তুমি যদি জিজ্ঞেস করো অস্পিতেও এই 2টা টপিক নিয়ে তেমন আসে না। তবে প্রথম টপিকটা মোর ইম্পর্টেন্ট, মোর সিগনিফিকেন্ট, মোর ক্রুশাল। সো আমরা শুরু করবো প্রথম টপিকটা থেকেই। তো আমাদের জানতে হবে আসলে হরমোনাল কন্ট্রাসেপটিভটা আসলে বলতে কী বোঝায়। সো প্রথম কিছুই যে কোনো জিনিস জানবা, কয়েকটা জানার সিস্টেম আছে, জানার কয়েকটা প্যারামিটার আছে। নাম্বার 1 প্যারামিটারটা হচ্ছে যে বিষয়টা জানতেছো সেই বিষয়টা তোমাকে ডেফিনেশন থেকে শুরু করতে হবে। সো হোয়াট ডু ইউ মিন বাই হরমোনাল কন্ট্রাসেপটিভস? নর্মালি কন্ট্রাসেপটিভ বলতে আমরা জন্ম নিরোধক একটি পদ্ধতি বুঝাই। অর্থাৎ এমন কিছু ড্রাগস আছে যেগুলো খাইলে একটা মানুষ কনসিভ করে না, একটা ফিমেল কনসিভ করতে পারে না, অর্থাৎ প্রেগনেন্সি উইল বি প্রিভেন্টেড। সেই ড্রাগসগুলোকেই আমরা বলতেছি হরমোনাল কন্ট্রাসেপটিভ। অর্থাৎ এখানে এই জিনিসটাকে যদি তুমি একটু ইংরেজিতে বলো, তাহলে বলবা যে ড্রাগস অর মেথডস দ্যাট ইউজ ইস্ট্রোজেন অর প্রোজেস্টেরন টু রেগুলেট দ্য এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড প্রিভেন্ট প্রেগনেন্সি। কিওয়ার্ড হচ্ছে, দেখো, যেহেতু হরমোনাল সম্পর্কে, যেহেতু আমরা দেখো এখানে কন্ট্রাসেপটিভের অনেকগুলো মেথড আছে। একটা ব্যারিয়ার মেথড আছে, আবার হচ্ছে যে পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড আছে, আবার ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড আছে, হ্যাঁ। এবং তার মধ্যে আরেকটা কন্ট্রাসেপটিভের মেথডের নাম হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথড, ঠিক আছে। সো আমরা কন্ট্রাসেপটিভের সব ধরনের মেথড নিয়ে আলোচনা করতেছি না, শুধুমাত্র হরমোনাল কন্ট্রাসেপটিভ নিয়ে আমরা আলোচনা করছি এখন। অর্থাৎ হরমোন মানে কি? হরমোন মানেই আচ্ছা, আমরা ফিমেল বডিতে হরমোন বলতে আমরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে বুঝাই। দ্যাট ইজ দ্য রিজন হরমোন বলতে আমরা এখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে মিন করব। অর্থাৎ ইস্ট্রোজেন এবং যেই কন্ট্রাসেপটিভ মেথডে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে ইউজ করে আমরা প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করতেছি, সেই কন্ট্রাসেপটিভ মেথডের নামই হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথড। ডেফিনেশনটা আই হোপ ইটস ক্রিস্টাল ক্লিয়ার ফর এভরিওয়ান। যে আমরা ফিমেল বডিতে হরমোন বলতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে বুঝাই।
এবং যেই পদ্ধতিতে আমরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে ইউজ করে প্রেগনেন্সিকে হল্ট করে দিচ্ছি, প্রেগনেন্সিকে স্টপ করে দিচ্ছি, সেই পদ্ধতিকে আমরা বলতেছি হরমোনাল কন্ট্রাসেপটিভ। রিমেম্বার, হরমোনাল কন্ট্রাসেপটিভের আরেকটা নাম হচ্ছে স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ। স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ। যদি তোমাকে কখনো ভাইভাতে কেউ বলে যে হোয়াট ইজ দ্য আদার নেম অফ হরমোনাল কন্ট্রাসেপটিভ, তখন তুমি বলবা ম্যাম বা স্যার ইটস স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ। সো তোমাকে যদি বলে ডিফাইন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ, সেম ডেফিনেশন। যদি বলে ডিফাইন হরমোনাল কন্ট্রাসেপটিভ, তখনও কিন্তু তোমাকে সেম ডেফিনেশনই বলতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, প্রথম ডেফিনেশন জানার পর এখন তোমাকে জানতে হবে হোয়াট আর দ্য টাইপস অফ ইট। সো তুমি চিন্তা করবা দুইটা রুট নিয়ে, অর্থাৎ একটা হচ্ছে তুমি মুখে খেতে পারো এবং আরেকটা হচ্ছে তুমি ইনজেকশনের মাধ্যমে দিতে পারো তোমার প্যারেন্ট্রালি। সো মুখে যদি খাও তাহলে সেটার নাম হয়ে যায় ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর যদি তুমি ইনজেকশনের মাধ্যমে দাও তখন সেটা হয়ে যাবে প্যারেন্ট্রাল কন্ট্রাসেপটিভস। এখন মুখের ভেতরে কী কী থাকতে পারে, একটা হচ্ছে ও কম্বাইন্ড ওসিপি, অর্থাৎ এর মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটাই থাকবে। মিনি পিল আছে, পোস্ট কয়টাল পিল আছে, বা পোস্ট কয়টাল পিল আবার আরেকটা নাম হচ্ছে ইমার্জেন্সি পিল। যে ইমার্জেন্সি পিলটা হচ্ছে যদি আনসেফ কয়টাস যদি কেউ করে, তাহলে আনসেফ কয়টাসের ম্যাক্সিমাম 4 থেকে 5 দিনের মধ্যে যদি এই পিলটা খাওয়া হয় তাহলে কিন্তু কেউ কনসিভ করবে না, ঠিক আছে। আবার সিকোয়েন্সিয়াল পিল আছে এবং মেল পিলও কিন্তু বাজারে আছে। সো আবার এটা ভাইবো না যে পিল বলতেছি দ্যাট মিনস অনলি ফিমেল পিল সবগুলাই, এর মধ্যে এক মেল পিলও কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে প্যারেন্টাল প্রিপারেশনের মধ্যে দেখো কিছু ইনজেকশন আছে। ইনজেকশনের মধ্যে হচ্ছে ডিএমপিএ, এটার শর্ট ফর্ম হচ্ছে ডিএমপিএ, অর্থাৎ ডেপো মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট। আর দ্বিতীয় হচ্ছে তুমি সাবডার্মালি রাখতে পারো কিছু ইমপ্লান্ট আছে, যেমন হচ্ছে নরপ্লান্ট, এবং কিছু ইন্ট্রাইউট্রেন সিস্টেম আছে, যেমন হচ্ছে যে আইইউসিডি মিরানা যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ লিভোনরগ্যাস্ট্রল রিলিজিং ইন্ট্রাইউট্রেন সিস্টেম, ঠিক আছে। সো টাইপ যদি তোমাকে বলা হয় তাহলে তুমি এই স্লাইডটা থেকে এই অংশটা বলে দিলেই মোর দেন ইনাফ। এখন কথা হচ্ছে তুমি এই ওসিপিটা কখন করবা, মানে ইউজ করবা, এই জিনিসটা জানার আগে আমাকে জানতে হবে ওসিপি আসলে কাজটা করে কিভাবে। আমরা তো এটা কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে ইউজ করতেছি, বাট হাউ ডাজ ইট অ্যাক্ট। সহজ কথা হচ্ছে যে ওভুলেশন সে ঘটাতে দিবে না। ওভুলেশন না ঘটালে ডিম্বাণু আসবে না, মানে ওভাম আসবে না। আর ওভাম যদি নাই থাকে তাহলে স্পার্ম গেলেও কিন্তু আলটিমেটলি ফার্টিলাইজেশন হবে না। কারণ কি? কারণ আমরা জানি ফার্টিলাইজেশন এর কথাটার অর্থই হচ্ছে ওভাম প্লাস স্পার্ম, তাহলে ওভাম প্লাস স্পার্ম ইকুয়ালস টু ফার্টিলাইজেশন। এখন তোমার স্পার্ম সাপোজ গেল কিন্তু ওভাম তো নাই, কারণ হচ্ছে যে এই কন্ট্রাসেপটিভ মেথডের মাধ্যমে ওভুলেশনটা হল্টেড হয়ে গেছে, দ্যাটস দ্য রিজন কোনো ওভাম নাই। তাহলে স্পার্ম গেলেও আলটিমেটলি 72 আওয়ার্স পর্যন্ত স্পার্ম সেখানে ভায়েবল থাকবে উইদিন দ্য ইউটেরাস। 72 আওয়ার্স পাস হয়ে যাওয়ার পর যেহেতু সে ওভামের কন্ট্যাক্টে আসবে না, দ্যাটস দ্য রিজন হয় স্পার্ম তখন ডাই আউট হয়ে যাবে। সো ফার্টিলাইজেশন প্রসিডিওর উইল নট বি অ্যাকমপ্লিশড। সো প্রথম কথা হচ্ছে সে ইনহিবিশন অফ ওভুলেশন করে। এখন কথা হচ্ছে কীভাবে সে ইনহিবিশন অফ ওভুলেশনটা করে। এটার কথাটা হচ্ছে এই প্রত্যেকটা আমরা ওসিপিতে কী দেখলাম, আমরা দেখলাম হচ্ছে এখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আছে। সো তুমি যখন ওসিপি খাচ্ছ তখন বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়তেছে এবং প্রোজেস্টেরনের পরিমাণও বাড়তেছে। অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন করবে কি, তোমার হাইপোথ্যালামাসে আসবে, হাইপোথ্যালামাস এর নেগেটিভ ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে সে GnRH গোনাডোট্রপিক রিলিজিং হরমোনস বা গোনাডোট্রপিক রিলিজিং ফ্যাক্টরসকে আর সেখান থেকে বের হতে দিবে না। কারণ কি? কারণ গোনাডোট্রপিক রিলিজিং হরমোনটাই বেসিক্যালি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে সেখান থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সে রিলিজ করতো। সো তুমি যখন ইস্ট্রোজেনটা খাবা, যখন বডিতে ওসিপি কেউ খাবে, তখন ওসিপিতে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেনটা করবে কি, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH-এর উপর কাজ করে সে আর FSH-কে মানে বের হতে দিবে না। সে যদি FSH-কে বের হতে না দেয়, কারণ তাহলে FSH রিলেটেড যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আর সম্পন্ন হবে না। যেমন হোয়াট ইজ দ্য ফাংশন অফ FSH ফলিকুলার গ্রোথ করে, হ্যাঁ, গ্রাফিয়ান ফলিকুলার সে ম্যাচুরেশন করে। তাহলে একটা ওভারির বা একটা ওভামের ফলিকল এর ডেভেলপমেন্টটা তখন হল্টেড হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড এই যে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেনের সাথে সাথে প্রোজেস্টেরন যে থাকছে, এই প্রোজেস্টেরনটা করতেছে কি, এই প্রোজেস্টেরন নর্মালি এই লুটিনাইজিং হরমোনের উপর কাজ করতেছে। নর্মালি লুটিনাইজিং হরমোনটা কীভাবে বের হয়, প্রথমে হাইপোথ্যালামাস থেকে GnRH পরে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে লুটিনাইজিং হরমোন সিক্রেট করতে সাহায্য করে। কিন্তু এই পিটুইটারিটা করবে কি, এই লুটিনাইজিং হরমোনকে আর বের হতে দিবে না। সো লুটিনাইজিং হরমোন যদি না বের হয় তাহলে LH সার্চ কি আর হবে? তাহলে তো আর LH সার্চ হবে না। দ্যাটস দ্য রিজন ওয়াই 14তম দিনে LH সার্চ আর হবে না।
14তম দিনে যদি এলএইচ সার্জারি না হয় তখন কিন্তু ওই মানে যেই রাপচার অফ দ্য ফলিকল হয়, মানে ওভামটা তখন আর বের হবে না। সো ওভাম যদি না বের হয় তখন স্পার্ম যতই যাক, সে ওভামের অনুপস্থিতিতে স্পার্ম 72 ঘন্টা পর, যেহেতু স্পার্মের লাইফ টাইম হচ্ছে 48 থেকে 72 ঘন্টা, সো সে 72 ঘন্টা পর আলটিমেটলি মারা যাবে। সো ফার্টিলাইজেশন প্রসিডিউর উইল নট বি অ্যাকমপ্লিশড। সো যদি তোমাকে বলে মেকানিজম অফ ওসিপি, তখন তুমি বলবা এই যে এইরকম হেডলাইনে বলবা ইনহিবিশন অফ ওভুলেশন কীভাবে করে, তখন এই পুরো প্রক্রিয়াটা তুমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলা। তারপরে শুধুমাত্র একটা প্রক্রিয়ার মাধ্যমেই যে সে ফার্টিলাইজেশনকে ইনহিবিট করে এবং ওভুলেশনটাকে হতে দেয় না তা না, সে আরও অনেকগুলো কাজ করে, যেমন এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া করে। হাইপোপ্লাসিয়া মানে হচ্ছে, হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ দ্য সেলস, আর হাইপোপ্লাসিয়া মানে হচ্ছে ডিক্রিজ নাম্বার অফ দ্য সেলস, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামকে সে পাতলা করে দেয়। যদি এন্ডোমেট্রিয়াম পাতলা থাকে তাহলে তো ডেফিনেটলি সে আর কনসিভ করবে না, তাই না? তাহলে এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে দেয় এবং ইট মেক দ্য সার্ভাইকাল মিউকোজা থিক, এবং সার্ভাইকাল মিউকাসকে এতটা থিক বানায় দেয় এবং এতটা ভিসকাস বানায় দেয় যে স্পার্ম আলটিমেটলি নিচ থেকে আর উপরে যেতে পারে না। তুমি চিন্তা করো এই জায়গাতে জিনিসটা হচ্ছে এরকম, যেটা ধরে নাও এটা একটা ইউটেরাস, এবং ইউটেরাসে যে সার্ভাইকাল যে মিউকোজ আছে এবং এত পরিমাণে সেই ঠিক হয়ে গেল, লাইক রাস্তাতে যদি তুমি চিন্তা করো, একটা রাস্তা যদি প্লেন থাকে, স্মুথ থাকে, হ্যাঁ, সেই রাস্তাতে তুমি যতটুকু সেই রাস্তাতে তুমি তত পরিমাণের তত স্পিডে তুমি চলে যেতে পারবা। কিন্তু রাস্তাতে যদি প্রচুর পরিমাণের কাদা বালি বা হচ্ছে রাস্তাটাতে প্রচুর পরিমাণে জ্যাম যদি থাকে, হ্যাঁ, তাহলে কি তুমি আর সেম স্পিডে যেতে পারবা না, কারণ তুমি রাস্তায় যেতে যেতে অনেক বাধাগ্রস্ত পাচ্ছ। ঠিক সেইমভাবে এখানে যখন স্পার্ম যাচ্ছে এই রাস্তা দিয়ে, লেটস জাস্ট ফোকাস ইন দিস পিকচার, এখান থেকে যদি স্পার্ম যায় তাহলে স্পার্ম যাওয়ার পর দেখা গেছে এখানে সার্ভাইকাল যে মিউকোজাগুলো আছে, গোলাপি কালার দেখা যাচ্ছে সার্ভাইকাল মিউকোজাগুলো অনেক ঠিক হয়ে গেছে। দ্যাটস দ্য রিজন হোয়াই স্পার্ম আর এর মধ্যে দিয়ে যেতে পারতেছে না। দ্যাটস দ্য রিজন হোয়াই স্পার্ম যদি নাই যায়, তাহলে যদি ওভুলেশন হয়েও যায়, যদিও বা হয় না ওসিপি খাওয়ার পর, কিন্তু ওভুলেশন যদি হয়েও যায়, যেহেতু স্পার্ম যেতে পারতেছে না, দ্যাটস দ্য রিজন হয় শুধুমাত্র ওভামই থাকলো সেখানে, কিন্তু স্পার্ম আর থাকলো না, তাইলেও কিন্তু ফার্টিলাইজেশন আর হবে না। ঠিক আছে, তাহলে ওই কথা এখানে বলছে যে সার্ভাইকাল মিউকোজাটা অনেক ঠিক হয়ে যায়। আর এখানে বলছে অ্যাবনর্মাল মোটিলিটি অফ দ্য টিউবস অ্যান্ড সিমেলি এক্সপেলড আউট, মানে টিউবের হচ্ছে যে ডিলেজ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য ওভাম ফ্রম দ্য ফেলোপিয়ান টিউব টু দ্য ওভারি। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে, তাহলে তুমি এই 4টা কোশ্চেন জাস্ট তুমি বলে ফেলবা, আর হেডলাইনটা বলে ফেলবা, আর এই ফিগারটা দিয়ে দিবা, বা এই ফিগারটা যদি তোমরা দিতে নাও পারো তাহলে একটা ফ্লো চার্টের মাধ্যমে তোমরা এটাকে মিন করে দিবা, তাইলেই তুমি দেখবা যে রিটেনে ফুল মার্কস পেয়ে গেছো। এই কোশ্চেনটা কিন্তু রিটেনের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এখন তুমি মেকানিজম শিখলা, তাহলে এখন চিন্তা করো তুমি ওসিপি কখন দিবা। অবশ্যই তুমি কন্ট্রাসেপটিভের জন্য দিবা, কারণ মেইন জিনিসই হচ্ছে কন্ট্রাসেপটিভের জন্য তুমি দিচ্ছ। হ্যাঁ, তাহলে ওসিপি তুমি কন্ট্রাসেপটিভের জন্য দিলা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর ধরে যে হোয়াট আর দ্য নন কন্ট্রাসেপটিভ ইউজেস অফ ওসিপি, অর্থাৎ ওসিপি ব্যবহার করতেছো কিন্তু কন্ট্রাসেপটিভ বাদে আর কোন জায়গাতে তুমি ওসিপি ব্যবহার করবা। তুমি বলবা যে ম্যাডাম এন্ডোমেট্রিওসিস ইউজ করতে পারি। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে প্রেজেন্স অফ দ্য ইউট্রাইন টিস্যু আদার দেন দ্য প্লেস অফ দি প্রেজেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম আদার দেন দ্য প্লেস অফ দি ইউটেরাইন ক্যাভিটি, এটাকে আমরা বলতেছি এন্ডোমেট্রিওসিস। অর্থাৎ ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামটা তো ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই থাকার কথা, কিন্তু ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম যদি ইউটেরাইন ক্যাভিটির মধ্যে না থেকে অন্য কোনো জায়গাতে থাকে, ফর এক্সাম্পল ওভারিতে যদি থাকে, বা অ্যাপেন্ডিক্সে থাকে, বা ধরো যে ফেলোপিয়ান টিউবে যদি থাকে, তাহলে সেই কন্ডিশনকে আমরা বলতেছি এন্ডোমেট্রিওসিস। তাহলে এন্ডোমেট্রিওসিসে কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং এই ধরনের ফিমেলরা নর্মালি কনসিভ তেমন করে না বললেই চলে, বাট চান্সেস আর ভেরি লেস। সো এই কন্ডিশনে আমরা ওসিপি দিই টু কন্ট্রোল দ্য ব্লিডিং। ঠিক আছে, ডিসমেনোরিয়া হচ্ছে পেইনফুল ব্লিডিং বা পেইনফুল মেনস্ট্রুয়েশনকে আমরা বলি ডিসমেনোরিয়া। সো এই কন্ডিশনে আমরা দিয়ে যাই। মেনোরেজিয়াটা হচ্ছে যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ দ্য ব্লিডিং হোয়েন এভার দ্য অ্যামাউন্ট ইজ মোর দেন 80 ml অর হোয়েন এভার দ্য ব্লিডিং পারসিস্ট ফর মোর দেন 8 days, তখন আমরা সেটাকে মেনোরেজিয়া বলি। তাহলে এই 3টা কন্ডিশনে কিন্তু এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, তাহলে ওসিপি খাইলে ডেফিনেটলি ওই ফিমেলটার আর মিনিস্ট্রেশন হবে না। তাহলে যেসব কন্ডিশনে এক্সেসিভ ব্লিডিং হয় সেসব কন্ডিশনে আমরা ওসিপি ইউজ করতে পারি। তাহলে এই 3টা কন্ডিশনে আমরা পড়ে ফেলাম, এন্ডোমেট্রিওসিস, ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং অর্থাৎ এইউবিতেও আমরা কিন্তু ইউজ করতে পারি। এইউবি স্ট্যান্ডস ফর অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। ঠিক আছে, আর তারপরে এই যে তুমি ওসিপিটা ইউজ করতেছো, এটার আর হেলথ বেনিফিটটা কি টিচাররা তখন জিজ্ঞেস করবে, তখন তোমাকে বলতে হবে এই জিনিসটা যে
ও ওসিপি যদি কেউ ইউজ করে তাহলে তার ওভারিয়ান সিস্টের হওয়ার যে সম্ভাবনাটি সেটি কমে যায়, ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়, অ্যান্ড্রোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে যায় এবং ব্রেস্ট ডিজিজ যেগুলো রয়েছে, ব্রেস্ট টিউমার হওয়ার যে চান্সটা রয়েছে সেটি কমে যায় এবং একটপিক প্রেগনেন্সির চান্সও কমে যায়। একটপিক প্রেগনেন্সি মানে হচ্ছে নর্মালি তোমার ইমপ্লান্টেশনটা হওয়ার কথা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে, কিন্তু যদি কারো ইমপ্লান্টেশন ইউটেরাইন ক্যাভিটির মধ্যে না হয়ে অন্য কোনো জায়গাতে ঘটে, অন্য কোনো অ্যাবনর্মাল সাইটে ঘটে, তখন সেটাকে আমরা বলছি একটপিক প্রেগনেন্সি। তাহলে একটপিক প্রেগনেন্সির চান্সটাও কমে যায় এবং কারো যদি পিরিয়ড ইররেগুলার থাকে তাহলে সেই ইররেগুলার মেনস্ট্রুয়েশনকে রেগুলারাইজ করার জন্য কিন্তু ওসিপি ইউজ করা হয়ে যায়। আবার প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোমে এই কথাটা টিচাররা খুবই শুনতে চায়, সো এই কথাটা ডেফিনেটলি বলতে হবে। PMS বলা হয়, প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম ইউজ করা যেতে পারে। অ্যান্ডোমেট্রিওসিসে যে ইউজ করা যায় এটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, এটার ক্ষেত্রে ইউজ করা যায়। এবং কারো যদি হার্সুটিজম থাকে, হার্সুটিজম মানে হচ্ছে অতিরিক্ত চুল, ঠিক আছে, অতিরিক্ত ফেশিয়াল হেয়ার, তখনও কিন্তু ইউজ করা যেতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি যদি কারো হয় তখন ইউজ করা যেতে পারে। এখন তুমি চিন্তা করতে পারো আয়রন ডেফিসিয়েন্সি কেন হয়। তোমার যদি কারো যদি অ্যান্ডোমেট্রিওসিস হয় বা এক্সেসিভ ব্লিডিং হয়, তাহলে এক্সেসিভ ব্লিডিং হলে শরীর থেকে প্রচুর পরিমাণে আয়রন লস হচ্ছে না, তাহলে তুমি যদি এখন ওসিপি ইউজ করো তাহলে শরীর থেকে অতিরিক্ত ব্লিডিংটা হবে না, অতিরিক্ত ব্লিডিং না হওয়ার কারণে আয়রন ডেফিসিয়েন্সিও হবে না। দ্যাটস দ্য রিজন হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে প্রিভেন্ট করার জন্য ফিমেলদেরও কিন্তু অনেক সময় ওসিপি ইউজ করা হয়। রিমেটয়েড আর্থ্রাইটিসেও কিন্তু ওসিপি ইউজ করা হয়। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস বা নন কন্ট্রাসেপটিভ ইন্ডিকেশনস অফ ওসিপি, তখন কিন্তু তোমাকে লিখতে হবে অ্যান্ডোমেট্রিওসিস, ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, ডিইউবি বা এইউবি, তারপর হচ্ছে ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান ক্যান্সার, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার, বিনাইন ব্রেস্ট ডিজিজ থেকে প্রিভেন্ট করে, আবার লোয়ার্স দ্য চান্স অফ একটপিক প্রেগনেন্সি, মেনস্ট্রুয়াল ব্লিডিংকে রেগুলেট করে, প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, হার্সুটিজম, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং রিমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হেলথ এর একটা বেনিফিট দিয়ে থাকে। এখন ওসিপির ইন্ডিকেশন জানলাম, হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশনস এবং অ্যাডভার্স ইফেক্ট। আগে আমরা অ্যাডভার্স ইফেক্ট নিয়ে চিন্তা করি। অ্যাডভার্স ইফেক্ট যখন তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে তখন তোমাকে ঠিক এভাবেই বলতে হবে, এটা কিন্তু ক্যাটজাং থেকে নেওয়া, এই অংশটা পুরোপুরি হুবহু ক্যাটজাং থেকে নেওয়া এবং ক্যাটজাং থেকে নেওয়া জিনিসগুলো ক্যাটজাংয়ের মতো করেই বলতে হবে। সো বলবা যে মাইল্ড অ্যাডভার্স ইফেক্টস থাকে, প্রত্যেকটা ড্রাগেরই ক্ষেত্রে আমরা নসিয়া, ভমিটিং এগুলো পাই, এক্ষেত্রে বলবা। মাস্টালজিয়া মানে হচ্ছে পেইন ইন দ্য ব্রেস্ট, তাহলে ওসিপি যদি কেউ বেশি খায় তাহলে পেইন ইন দ্য ব্রেস্ট হতে পারে, পেইন ইন ব্রেস্ট মিন্স মাস্টালজিয়া। এবং ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে এবং ট্রানজিয়েন্ট একটা হেডেক হতে পারে এবং হঠাৎ করে যদি কেউ হুট করে ওসিপি ছেড়ে দেয় তাহলে এই হুট করে ছেড়ে দেওয়ার কারণে একটা ব্লিডিং হতে পারে, সেটাকে আমরা বলতেছি উইথড্রয়াল ব্লিডিং। তাহলে মাইল্ডের মধ্যে আমরা কী বললাম, নসিয়া, ভমিটিং, মাস্টালজিয়া, ব্রেক থ্রু ব্লিডিং এবং উইথড্রয়াল ব্লিডিং। এবং মডারেট কিছু ইফেক্টস থাকে, মডারেট ইফেক্টসের মধ্যে থাকবে ওয়েট গেইন হবে, কেউ যদি ওসিপি বেশি খায় দেখবা তার মানে ওজনটা স্বাভাবিকভাবে যেভাবে বাড়া উচিত ছিল তার থেকে বেশি বেড়ে গেছে, ঠিক আছে। স্কিন পিগমেন্ট এসে থাকবে, কারো ডার্ক একটা পিগমেন্ট এসে থাকবে, ব্রেক থ্রু ব্লিডিং আমরা আবার পেতে পারি, অ্যাকনি হতে পারে অর্থাৎ বিভিন্ন রকমের ব্রণ হতে পারে, হার্সুটিজম হতে পারে এবং দেখবা যে এই মূত্রতে অর্থাৎ ইউরিনের ইনফেকশন চান্সটা তার বেশি বেড়ে গেছে এবং ভ্যাজানাল ইনফেকশনের চান্সও বেড়ে গেছে। আবার সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট যদি বলা হয়, সিভিয়ার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে টিচাররা এক নম্বরে শুনতে চায় ভেনাস থ্রোম্বো এম্বলিটিক ডিজিজ। এটা সম্পূর্ণ মুখস্থবিদ্যা, এই জিনিসটা আমরা ডেফিনেটলি কেন হয় এটা আমরা আজকে ব্যাখ্যাতে যাব না, যেহেতু আজকে আমাদের তিনটা টপিক নিয়ে আলোচনা করতে হবে, দ্যাটস দ্য রিজন হয় আমরা আপাতত জাস্ট বলি সিভিয়ার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে প্রথম নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে ভেনাস থ্রোম্বো এম্বলিজম বা ভেনাস থ্রোম্বো এম্বলিটিক ডিজিজ। মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, স্ট্রোকের চান্স বাড়ায় দেয়। জিআইডির ক্ষেত্রে আমরা বলবো কলিস্টেটিক জন্ডিস, কলিসিস্টাইটিস, কোলেনজাইটিস এগুলো করবে। এবং যারা ওসিপি বেশি খায় তাদের দেখবা মাথা কিন্তু সবসময় ঠিক থাকে না, তার মানে তারা ডিপ্রেশনে ভোগে। দ্যাটস দ্য রিজন হয় একটু নেগেটিভ বাচক শব্দ বললেই তারা কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারে। আর সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। দেখো ওসিপি কিন্তু কী করলো, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থেকে আমাকে হেল্প করলো, ওভারিয়ান সিস্ট থেকে হেল্প করলো, ব্রেস্ট অ্যাবসেস বা ব্রেস্ট ডিজিজ থেকে আমাকে হেল্প করলো, কিন্তু ওসিপি কী করবে, ওসিপি সার্ভাইকাল ক্যান্সারের চান্স বাড়ায় দিবে। তোমাকে যদি প্রশ্ন করে, এখানে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, কী পড়লাম আমরা এখানে পড়লাম, দেখো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, বিনাইন ব্রেস্ট ডিজিজ, ওভারিয়ান ক্যান্সার, ওভারিয়ান সিস্ট থেকে ওসিপি কিন্তু রক্ষা করতেছে, কিন্তু একটা কন্ডিশন কিন্তু আবার ওসিপি অ্যাগ্রাভেট করে দিবে, সেটা হচ্ছে
সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, আবার ওসিপি যদি কেউ খায় তাহলে সে টাকলা হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যালোপেশিয়া হয়ে যেতে পারে। সো এই কথাগুলো তোমাকে অ্যাডভার্স ইফেক্ট যদি জিজ্ঞেস করে তুমি বলবা ম্যাডাম মাইল্ড অ্যাডভার্স ইফেক্ট আছে, মডারেট অ্যাডভার্স ইফেক্ট আছে এবং সিভিয়ার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। এবং মাইল্ড অ্যাডভার্স ইফেক্টের মধ্যে নসিয়া, ভমিটিং, ব্লিডিং, ব্রেক থ্রু ব্লিডিং, উইথড্রল ব্লিডিং থাকবে। মডারেটের ক্ষেত্রে ওয়েট গেইন থাকবে, অ্যাকনি থাকবে, ভ্যাজানাল ইনফেকশন থাকবে। সিভিয়ারের ক্ষেত্রে ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের কথা ভুলে যাবে না, এবং সার্ভাইকাল ক্যান্সার, অ্যালোপেশিয়া, জন্ডিস এসব করে দিতে পারে। এখন কোন কোন ক্ষেত্রে তুমি ওসিপি ইউজ করবে না এটাও কিন্তু পরীক্ষাতে অহরহ ধরে। দেয়ার আর সাম কন্ডিশনস ওয়ার ওসিপি ইজ কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড। সেই কোন কোন কন্ডিশন দেখো, একটা বলবা যে অ্যাবসুলুট কন্ট্রাইন্ডিকেশন, মানে এমন কিছু কন্ডিশন যেগুলোতে ওসিপি দেওয়া হারাম, একদম না জায়েজ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, মানে যেগুলোতে ওসিপি না দেওয়াই উত্তম, কিন্তু দিলেও সেই রকমের প্রবলেম হবে না যেরকম প্রবলেম অ্যাবসুলুটে কন্ট্রাইন্ডিকেশনে হতে পারে। তো আমরা কি অ্যাবসুলুট কন্ট্রাইন্ডিকেশন আছে দেখো, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট কী করতে পারে, ভেনাস থ্রোম্বোএম্বোলিটিক ডিজিজ, মানে ওসিপি থেকে ভেনাস থ্রোম্বোএম্বোলিজম হতে পারে। সো তুমি চিন্তা করো, কারো যদি থ্রোম্বোএম্বোলিজম হয় তাহলে তার ক্ষেত্রে কি আমরা ওসিপি দিতে পারি? অবশ্যই না। তাহলে এক নম্বর অ্যাবসুলুট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে থ্রোম্বোএম্বোলিটিক ডিজিজ করতে পারে। আবার ট্রানজিয়েন্ট ইস্কেমিক একটা অ্যাটাক করতে পারে, হেডেকও করে দিতে পারে, কার্সিনোম অফ দ্য ব্রেস্ট এগুলো করে দিতে পারে, মাইগ্রেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইগ্রেন তৈরি করে দিতে পারে, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস হতে পারে, এবং ওসিপি খাইছো বাট স্টিল ব্লিডিং পারসিস্টিং, তো সেটাকেও আমরা বলতেছি আনডায়াগনোসড ভ্যাজানাল ব্লিডিং, অর্থাৎ এইসব কন্ডিশনে আমরা ওসিপি দিব না। আবার কারো সিভিয়ার জন্ডিস যদি থাকে তখনও আমরা ওসিপি দিব না। রিলেটিভ কিছু মানে কন্ট্রাইন্ডিকেশন আছে। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনের ক্ষেত্রে যদি কারো প্রিভিয়াস ভেনাস থ্রোম্বোএম্বোলিজম ডিজিজ থাকে তাহলে দিব না, কারণ প্রিভিয়াস ভেনাস থ্রোম্বোএম্বোলিজম যদি থাকে তাহলে তুমি এখন যদি তাকে ওসিপি দাও, তার তো অলরেডি ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের একটা হিস্ট্রি আছে, তুমি দিলে ওসিপি দিলে ওসিপি আবার নিজেই ভেনাস থ্রোম্বোএম্বোলিজম তৈরি করতে পারে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কারো যদি ভেনাস থ্রোম্বোএম্বোলিজম অ্যাক্টিভ থাকে কিংবা প্রিভিয়াস হিস্ট্রি অফ ভেনাস থ্রোম্বোএম্বোলিজম থাকে, তার ক্ষেত্রে আমরা এই ওসিপিটা প্রিসক্রাইব করবো না। ডায়াবেটিস থাকলে আমরা কশাসলি ওসিপি দেওয়ার আগে 2-3 বার ভাববো, হাইপারটেনশন থাকলেও আমরা 2-3 বার ভাববো, এবং স্মোকিং, অবেসিটি, এজ ওভার 35, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রেস্ট ফিডিং এসব থাকলেও আমরা ওসিপি দেওয়ার আগে 500 বার চিন্তা করবো, অর্থাৎ এগুলো নর্মালি কন্ট্রাইন্ডিকেশন অফ ওসিপি। ঠিক আছে, এখন চিন্তা করবো আমরা তো ওসিপি অনেক কিছু জানলাম, ওসিপি দেওয়ার পদ্ধতিটা কী, ওসিপি তুমি কীভাবে দিবা। ঠিক আছে, এটা নর্মালি পরীক্ষায় ভাইবার জন্য জিজ্ঞেস করে, এটা রিটেনে আসে না, অস্পিতেও আসে না। চিন্তা করবা যে ডে 1 যখন একটা সাইকেল শুরু হয়ে যাবে, তো সেই সাইকেলের 1 নম্বর দিন থেকে অথবা 5 নম্বর দিন থেকে তুমি দেওয়া শুরু করবা। টানা সে 21 দিন খাবে, 21 দিন খাওয়ার পর টানা 21 দিন একটা একটা করে পিল খাবে। ঠিক আছে, তারপর 21 দিন খাওয়ার পর সে আর খাবে না টানা 7 দিন, অর্থাৎ কী বললাম, টানা 21 দিন সে পিল খাবে, খাওয়ার পর 7 দিন সে ব্রেক দিবে। এই যে 7 দিন সে দিল ব্রেক, এই 7 দিনেই তার পিরিয়ডটা হয়ে যাবে, এবং 7 দিন সেই যে ব্রেকটা দিল, এই 7 দিনে সে কী করবে, এই 7 দিনে সে আয়রন ট্যাবলেট খাবে, আয়রন ট্যাবলেট খাবে, অর্থাৎ একটা ওসিপির স্ট্রিপে নর্মালি 21টা ওসিপি পিল থাকে এবং 7টা আয়রন পিল থাকে বা আয়রন ট্যাবলেট থাকে। ঠিক আছে, সো যেই 7 দিন সে ওসিপি খাবে না, সেই 7 দিন সে আয়রন ট্যাবলেট খাবে টু বেসিক্যালি রিপ্লেনিশ অ্যানিমিয়া বা টু রিপ্লেনিশ দ্য ব্লাড লস, কারণ এই 7 দিনে তার পিরিয়ড শুরু হবে, তখন তো ব্লাড লস হবে, ব্লাড লস হলে আয়রন লস হবে, আয়রন লসটা যেন আবার ওভার না হয়ে যায় বা আয়রন লসটাকে কম্পানসেট করার জন্য তখন সে 7 দিন আয়রন ট্যাবলেট খাবে। আর যদি কোনো দিন ওসিপি ট্যাবলেট খাইতে যদি সে ভুলে যায়, তখন যেই মোমেন্টে তার মনে পড়বে ঠিক সেই মোমেন্টেই সে খেয়ে ফেলবে। ঠিক আছে, এখন আমরা আমাদের এই ওসিপি নিয়ে এই কয়টা জিনিস জানলেই যথেষ্ট। এখন চিন্তা করি হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এই চারটি এটা পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না বা রিটেনে আসতে পারে, দ্যাটস দ্য রিজন ওয়াই উই উইল কাম টু নো দিস। আর প্রথমটা হচ্ছে ইস্ট্রোজেন ট্রিটমেন্ট। আমরা বাইরে থেকে যদি ইস্ট্রোজেন দেই সেটাকে আমরা বলতেছি হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ আমরা যদি ডেফিনেশনে দেখি, ইউজ অফ ইস্ট্রোজেন ট্রিটমেন্ট ইন অর্ডার টু রিভার্স প্রবলেমস ডিউ টু দ্য লস অফ ওভারিয়ান হরমোন সিক্রেশন আফটার দ্য মেনোপজ ওয়েদার ফিজিওলজিক্যাল অর ইনডিউসড। মানে ধরো যে মানে হরমোন লস হয়ে যাওয়ার কারণে আমরা বাইরে থেকে যদি সেই হরমোনটা দিই, তাহলে সে আর আমার হরমোন লস হয়ে যাওয়ার কারণে যে প্রবলেমগুলো তৈরি হইতেছিল, সেই প্রবলেমগুলো কেন হচ্ছে, বিকজ হরমোন লস হচ্ছে এই জন্য। দ্যাটস দ্য রিজন আমরা বাইরে থেকে যদি সেই হরমোনটা দিই, তাহলে ওই হরমোন লস হওয়ার জন্য যেই প্রবলেমগুলো তৈরি হচ্ছিল সেই প্রবলেমগুলো আর হবে না। এইটাকেই আমরা বলতেছি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। ওটা বলছে দেখো, ইউজ অফ ইস্ট্রোজেন ট্রিটমেন্ট ইন অর্ডার টু রিভার্স দ্য প্রবলেমস ডিউ টু দ্য লস অফ দ্য ওভারিয়ান হরমোন সিক্রেশন আফটার মেনোপজ। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ আফটার মেনোপজ মানে কি, একদম পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন। তাহলে পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন যখন হয়ে যায়, তখন তার বডিতে তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন আর তেমন নাই,
তো তখন তার যেই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ডেফিসিয়েন্সির কারণে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো যেন না হয় সেজন্য আমরা যদি বাইরে থেকে ইস্ট্রোজেন দেই বা আমরা যদি তাকে ইস্ট্রোজেন থেরাপি দেই তখন ওই প্রবলেমগুলো আর হবে না, যেই প্রবলেমগুলো ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছিল। এই কন্ডিশনটাকে আমরা বলছি এই চারটি, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, তাহলে এই চারটে নিয়ে গোল দেখবা, গোলগুলো একটু এই স্লাইড থেকে একটু পড়ে নিও, তাহলে তোমরা সব কিছু জিনিস বুঝতে পারবা অটোমেটিক্যালি। এটার ইন্ডিকেশন কখন, যদি কারো হট ফ্ল্যাশ হয় বা যে নিদ্রাহীনতায় যদি কেউ ভোগে বা কেউ যদি ডিপ্রেশনে চলে যায় বা কারো যদি ভ্যাজিনাল ড্রাইনেস থাকে তখন আমরা এই চারটি দিই। আর কমপ্লিকেশনটা কি, এই চারটি দিলে হার্ট ডিজিজ হতে পারে। আর এই চারটির সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডভার্স ইফেক্টে কী হতে পারে, দেখো নাম্বার 1 অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পোস্ট মেনোপোজাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। কারণ মেনোপোজের পর তো ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু মেনোপোজের পর তো কেন ব্লিডিং হওয়ার কথা না, কারণ হচ্ছে মেনোপোজের পর ইস্ট্রোজেন প্রজেস্টেরন একদম সাপ্রেসড হয়ে যায়, কিন্তু তুমি তো বাইরে থেকে এখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিচ্ছ, যার কারণে সে মেনোপোজে টাচ করার পরও তার বডিতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি থাকবে। দ্যাটস দ্য রিজন ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি থাকলে বা ফ্লাকচুয়েট করলে তখন তো ইউটেরাইন ব্লিডিং হবেই। তো এই জন্যই বলছে যে পোস্ট মেনোপোজাল ইউটেরাইন ব্লিডিং হবে, ব্রেস্ট পেইন হতে পারে এবং আবার সেই ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, যেখানে যেখানে তুমি বাইরে থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিবা সেই সব জায়গাতে ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের চান্স থাকবে। তাহলে ওসিপির অ্যাডভার্স ইফেক্টেও আছে ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, ওসিপির কন্ট্রাইন্ডিকেশনেও আছে ভেনাস থ্রোম্বোএম্বোলিজম এবং এই চারটি অ্যাডভার্স ইফেক্টেও আছে ভেনাস থ্রোম্বোএম্বোলিজম। কার্সিনোম অফ দি এন্ডোমেট্রিয়াম এবং ব্রেস্ট এইগুলাও, কার্সিনোম অফ দি এন্ডোমেট্রিয়াম এবং কার্সিনোম অফ দ্য ব্রেস্ট এগুলাও হতে পারে অ্যাডভার্স ইফেক্ট অফ HRT। এবং এখানে নসিয়া থাকতে পারে, হাইপার পিগমেন্টেশন থাকতে পারে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মাইগ্রেন থাকতে পারে, হেডেক থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে এবং গল স্টোনের চান্সও বেড়ে যেতে পারে। কোন কোন ক্ষেত্রে তুমি HRT দিবা না? HRT দিবা না যখন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকবে, ব্রেস্ট ক্যান্সার থাকবে, আনডায়াগনোসড বা ডায়াগনোসড জেনিটাল ব্লিডিং থাকবে, লিভার ডিজিজ থাকবে, আবার সেই থ্রোম্বোএম্বোলিজম থাকে, হাইপারটেনশন, গলস্টোন, মাইগ্রেন, ডায়াবেটিস, ইউটেরাইন ফাইব্রয়েডস, এই কন্ডিশনগুলো যদি কারো থাকে তখন তুমি তাকে HRT দিবা না। অর্থাৎ এই কয়েকটা ক্যান্সার এবং গলস্টোন, হাইপারটেনশন, ডায়াবেটিস, ইউটেরাইন ফাইব্রয়েডস, মাইগ্রেন এগুলো থাকলে তুমি তাকে দিবা না HRT। থার্ড টপিক যেটা চিন্তা করি, যেটা অনেক লেস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন ইউটেরাস। এটার মধ্যে যেসব ড্রাগসগুলো ইউটেরাইন কন্ট্রাকশন করে, এখানে একটু স্পেলিং ভুল আছে, কন্ট্রাকশন করে, তখন সেটাকে আমরা বলতেছি। এবং কন্ট্রাকশন কেন করে, কারণ ইউটেরাসের ভেতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি বের হয়ে যায় সেটাকে আমরা বলতেছি ড্রাগস অ্যাক্টিং অন ইউটেরাস। হ্যাঁ, কী কী ড্রাগস থাকতে পারে জাস্ট নামগুলো পড়বা, অক্সিটোসিন, আর্গোমেট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই তিনটা কন্টেন্ট হচ্ছে আমার ড্রাগস অ্যাক্টিং অন দ্য ইউটেরাস। অর্থাৎ এরা হচ্ছে অক্সিটোসিক বা এগবলিক ড্রাগস, ঠিক আছে? এগবলিক ড্রাগসটা কি, সেটা হচ্ছে যে যেসব ড্রাগসগুলো ইউটেরাসের ভেতরে গিয়ে ইউটেরাসের উপর কাজ করে ইউটেরাসকে কন্ট্রাকশন করবে যাতে করে ভেতরে যে ফিটাস আছে বা ভেতরে যেই প্রোডাক্ট আছে সেটা বের হয়ে যায়, সেটাকে আমরা বলছি এগবলিক ড্রাগ বা অক্সিটোসিক ড্রাগ। কয়েকটা এগবলিক ড্রাগের নাম বলো, অক্সিটোসিন, আর্গোমেট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। কখন ইউজ করি, একটা হচ্ছে অ্যাবর্শন ইউজ করি আমরা এটাকে, ঠিক আছে? সো নাম্বার 1 ইন্ডিকেশন হচ্ছে অ্যাবর্শন। যদি কখনও কেউ অ্যাবর্শন করাতে চায় তাহলে এই এগবলিক ড্রাগসগুলো দিয়ে অ্যাবর্শন বেসিক্যালি করা হয়। অথবা ইন্ডাকশন অফ লেবার, দেখা গেছে যে লেবার টাইম চলে আসছে বাট এখনও লেবার পেইন ওঠে নাই, তখনও বাইরে থেকে ইউটেরাস কন্ট্রাকশন নর্মালি ন্যাচারালি করতেছে না, তখন বাইরে থেকে ড্রাগ দিয়ে ইউটেরাসকে কন্ট্রাক্ট করানো হয়। এই কন্ডিশনকে আমরা বলতেছি অগমেন্টেশন অফ দ্য লেবার বা ইন্ডাকশন অফ দ্য লেবার। আর যদি মিনিমাইজ দ্য ব্লাড লস ফ্রম দ্য প্লাসেন্টাল সাইট, অর্থাৎ PPH এর সময়, অর্থাৎ পোস্টপার্টাম হেমোরেজের সময় অনেক সময় এই ড্রাগসগুলো ইউজ করা হয়, কারণ ইউটেরাস কন্ট্রাক্ট করলে বেশি ব্লিডিং আর হয় না, বেশি ব্লিডিং না হলে মাদারের জন্য সেটা ভালো। হ্যাঁ, বা টোকোলাইটেকটা কি, যেসব দেখো এখন এখন আমরা এতক্ষণ পড়তেছিলাম এগবলিক, অর্থাৎ যেসব ড্রাগ ইউটেরাইনকে কন্ট্রাকশন করে তাদেরকে বলা হয় এগবলিক। আবার যদি সেই ড্রাগ কোনো ড্রাগ আছে যে ড্রাগগুলো যদি ইউটেরাইন কন্ট্রাকশনকে প্রিভেন্ট করে, অর্থাৎ ইউটেরাইন কন্ট্রাকশন করতে দেয় না, সেই ড্রাগগুলোকে আমরা বলছি টোকোলাইটিক। তাহলে দেখো একটা হচ্ছে অক্সিটোসিক বা এগবলিক। এগবলিক মানে হচ্ছে দ্য ড্রাগস হুইচ কজ দ্য কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, সেটাকে আমরা বলছি এগবলিক, যেমন অক্সিটোসিন, আর্গোমেট্রিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। আবার কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো ইউটেরাইন কন্ট্রাকশন করতে দিবে না, অর্থাৎ এগবলিকের অপোজিটে, সেই ড্রাগগুলোকে আমরা বলতেছি টোকোলাইটিক। যেমন হচ্ছে দেখো এই যে বিটা-2 অ্যাগনিস্ট কিছু থাকে, যেমন টার্বুটালিন থাকে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স থাকে যেমন নিফেডিপিন, অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট থাকে কিছু ড্রাগস, NSAID থাকে যেমন ইন্ডোবিতাসিন, ম্যাগনেসিয়াম সালফেট। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সাল্ফ বলা হয় সংক্ষেপে, এই ড্রাগটা বাংলাদেশে প্রচুর ইউজ করা হয়, ঠিক আছে? এটা কেনটা কি, কারণ হচ্ছে প্রিটার্ম লেবার, অর্থাৎ লেবার ধরো যে কারো EDD আছে 2 সেপ্টেম্বর, তাহলে 2 সেপ্টেম্বরে তার লেবার পেন ওঠার কথা। 2 সেপ্টেম্বরে যদি কারো লেবার পেন না ওঠে তখন আমরা এই এগবলিক বা অক্সিটোসিক ড্রাগগুলো দিয়ে লেবার পেন উঠাই দিই, কারণ এগুলা নর্মালি আর্টিফিশিয়ালি
ইউটেরাসকে কন্ট্রাকশন করবে। আর এই 2 সেপ্টেম্বরের আগে ধরো যে মার্চ 2-এ কারো যদি প্রিটার্ম ডেলিভারি হওয়ার পথে এরকম আমরা সাসপেক্ট করতেছি, কিন্তু তখন ইউটেরাইন কন্ট্রাকশন করলে তো মানে অলমোস্ট 5-6 মাস আগেই হচ্ছে বেবি বেরোয় আসবে, তখন তো প্রিম্যাচিউর বেবি থাকবে, তাই না? তো ওই ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য প্রিম্যাচিউরলি না হয় সেজন্য আমরা যে ড্রাগগুলো দিই সেই ড্রাগগুলোকে আমরা বলতেছি টোকোলাইটিক। তাহলে প্রিটার্মকে প্রিভেন্ট করার জন্য, প্রিটার্ম ডেলিভারি বা প্রিটার্ম লেবার প্রিভেন্ট করার জন্য এই টোকোলাইটিক্স বা হচ্ছে এই ড্রাগস দ্যাট ইনহিবিট দ্য ইউটেরাইন কন্ট্রাকশন এগুলো ইউজ করা যায়। সবথেকে গুরুত্বপূর্ণ যেই ড্রাগ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এবং ইন্ডাকশন অফ লেবার আমরা কী কী ড্রাগ দিয়ে করি, এই কয়েকটা ড্রাগের নাম বলতে হবে। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, মিসোপ্রোস্টল, ডিনোপ্রোস্ট, এই কয়েকটা ড্রাগ আমরা ইন্ডাকশন অফ লেবারের জন্য করি। আর একটা কোশ্চেন যেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে যে পিপিএস অর্থাৎ বাচ্চা ডেলিভারি হওয়ার পর যে অতিরিক্ত যে হেমোরেজ হয় সেই হেমোরেজকে আমরা বলতেছি পোস্টপার্টাম হেমোরেজ। এই পোস্টপার্টাম হেমোরেজকে ইনহিবিট করার জন্য বা স্টপ করার জন্য কোন কোন ড্রাগ ইউজ করা হয় তোমাকে তখন বলতে হবে অক্সিটোসিন, আর্গোমেট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। অর্থাৎ এই 3টা ড্রাগ যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম এক্বলিক হিসেবে, ওই 3টা ড্রাগের নামই হচ্ছে এই পোস্টপার্টাম ব্লিডিং কন্ট্রোলিং ড্রাগস, ঠিক আছে? তখন এখানে অক্সিটোসিন এবং আর্গোমেট্রিনে একটা ছোট্ট একটা পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা নট নিডেড। এগুলো পরীক্ষায় তেমন আসি না, তবে তোমরা চাইলে একটু পড়ে রাখতে পারো। সো আজকে আমরা ক্লাসটা এতটুকুই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন্স এবং কোয়ারিজ থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম ইশতিয়াক তাসলিম ইবনে হক জয়। আজকে এই 3টা টপিকে আমরা আলোচনা করে ফেলেছি। 3টা টপিকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা আমরা ইন ডিটেলস পড়ছি, আর বাকি যেই 2টা টপিক ছিল এই 2টা টপিক আমরা জাস্ট টাচ করে গেছি। এই 2টা টপিক লেস ইম্পর্টেন্ট বাট জানা ভালো, কারণ যদি ভাইবাদের জিজ্ঞেস করে আমরা যেন একদম থট ব্লকস তখন না হয়ে যায়। দ্যাটস দ্য রিজন হয় এই চারটি এবং ড্রাগস অন ইউটেরাস, ড্রাগস অ্যাক্টিং অন দ্য ইউটেরাস, এই টপিকগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে।